আজও টিকিটের জন্য সৌদি প্রবাসীদের উপচে পড়া ভিড়, পর্যাপ্ত টিকিট না থাকার অভিযোগ, টোকেন নিয়ে নানা জটিলতা। সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের বৈধতা দেয়া হলে বিভিন্ন দেশে অবস্থানকারীদেরও দিতে হবে, শক্ত অবস্থান নেয়ার পরামর্শ বিশ্লেষকদের। বেপরোয়া সাইবার অপরাধীরা প্রতিদিনই আইন শৃঙ্খলা বাহিনীর কাছে জমা শত শত অভিযোগ, নৈতিক শিক্ষায় জোর দেওয়ার পরামর্শ। যমুনার পানি কমতে থাকায় তীব্র ভাঙনের কবলে টাঙ্গাইলে বেশ কয়েকটি গ্রাম, নদী গর্ভে বিলীন মসজিদ সহ শতাধিক স্থাপনা, বাঁধ নির্মাণের আশ্বাস। এবং দেশের সরকারি হাসপাতালে নেই গ্রাজুয়েট ফার্মাসিস্টের কোনো পদ, ভোগান্তির শিকার রোগীরা। সময় সংবাদের সঙ্গে আছি আমি জুবায়ের ফয়সাল। প্রচলিত স্টিল নাকি টিকিটের জন্য সৌদি এয়ারলাইন্সের কারওয়ান বাজার অফিসে আজও ভিড় করছেন বিভিন্ন জেলা থেকে আসা প্রবাসীরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী সাদাত রহমতুল্লাহ, সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। সাদাত, জুবায়ের, আজকে দ্বিতীয় দিনের মতো সৌদি এয়ারলাইন্স টিকিট বিক্রির কথা রয়েছে। গতকালকে তারা 800 টোকেনধারীকে তারা টিকিট দিয়েছে। এই কারওয়ান বাজারের যে সোনারগাঁ সৌদি এয়ারলাইন্সের কার্যালয় রয়েছে টিকিট বিক্রি, সেখান থেকে সেই টিকিটের জন্য কিন্তু আজকে সকাল থেকে এই সোনারগাঁর যে অফিসটি রয়েছে সেখানে অপেক্ষা করছেন সৌদি প্রবাসীরা। সবচেয়ে বড় যে সমস্যা, এখন পর্যন্ত তারা টিকিট বিক্রি শুরু করেনি। তারা আজকে কথা রয়েছে 501 থেকে 850 পর্যন্ত যে টোকেনধারীরা রয়েছে তাদেরকে টিকিট সরবরাহ, কিন্তু সেই সংখ্যার থেকে কিন্তু ছাপিয়ে গেছে আরো কয়েক গুণ। আপনি দেখতেই পাচ্ছেন যে সেটা কি সংখ্যক টিকিট প্রত্যাশীরা এই মুহূর্তে সৌদি এয়ারলাইন্সের সামনে অপেক্ষা করছে। যদিও তারা নির্দিষ্ট ডেট এবং তারিখ দিয়ে দিয়েছে এবং সে টোকেনধারীর সংখ্যাও দিয়ে দিয়েছে, কিন্তু টোকেন নিয়ে এক ধরনের জটিলতা আমি এখানে এসে দেখতে পাচ্ছি। যেটি অভিযোগ করছেন তারা, 3 ধরনের টিকিট সেখানে সরবরাহ করা হয়েছে, সাদা, হলুদ এবং সবুজ, এবং প্রত্যেকে কিন্তু A, B, C ক্যাটাগরিতে দেওয়া হয়েছে, কিন্তু কাদেরকে দেওয়া হবে সেটি কিন্তু সেখানে উল্লেখ নেই। অর্থাৎ গেটের বাইরে যেই বিজ্ঞপ্তিতে টানানো রয়েছে সেখানে কিন্তু বলা নেই আসলে কারা আজকে টিকিট পাবেন, ফলে সবাই কিন্তু এসেছেন। আরেকটি বড় সমস্যা হচ্ছে যারা টোকেন পাননি তারাও কিন্তু এসেছেন যে টোকেন নেওয়ার আশায় অন্তত তারা আজকে টোকেন পাবেন। যে অনিশ্চয়তা তৈরি হয়েছে সৌদি যাওয়া নিয়ে, সেটা নিয়ে এক ধরনের সংশয় এখন পর্যন্ত তাদের মধ্যে থেকে কাটেনি। কারণ যারা এসেছেন এই টিকিট কাউন্টারে তাদের সবারই একটি অভিযোগ যে 24 দিন বাড়ানোর কথা সরকার বারবার বলেছে, এবং গত কয়েকদিন ধরে আমরা প্রচার করছি যে 24 দিনের ভিসার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই বিষয়টি এখন পর্যন্ত তাদের মধ্যে কিন্তু সেভাবে নিশ্চয়তা দিতে পারছে না। ফলে এখন পর্যন্ত তারা বলছেন যে গতকালকেও অনেকে ভিসার মেয়াদ তারা চেক করেছেন, ফলে সেখানে কিন্তু ভিসার মেয়াদ 30 তারিখে কিন্তু বারবার দেখাচ্ছে যে শেষ হয়ে যাচ্ছে। এর ফলে এক ধরনের অনিশ্চয়তা তাদের মধ্যে যে দ্বিধাদ্বন্দ্ব সেটা কিন্তু এখন পর্যন্ত কাটেনি। এখন মানুষের যে উপস্থিতি সেটি কিন্তু বেলা বাড়ার সাথে সাথে এখন কিছুটা বৃষ্টি শুরু হয়ে গেছে যদিও, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে মানুষের সেই উপস্থিতি আরও বাড়বে বলে আমরা আশা করছি। তো এখন পর্যন্ত টিকিট বিক্রি শুরু না হলেও মানুষের উপস্থিতি কিন্তু বাড়তে শুরু করেছে। এই ছিল রাজধানীর সৌদি এয়ারলাইন্সের কার্যালয় থেকে টিকিট বিক্রির সবশেষ খবর। জুবায়ের, সৌদি আরবে যাওয়ার টিকিট পেতে প্রবাসীদের নানা ভোগান্তির কথা জানাচ্ছিলেন সহকর্মী সাদাত রহমতুল্লাহ। সময় সংবাদে আরও থাকছে, বিশ্বের 11টি দেশে খোলা ঋণপত্রের পেঁয়াজ না আসা পর্যন্ত স্থির হচ্ছে না বাজার, খাতুনগঞ্জের মজুদ শেষের পথে, ফের বাড়ছে দাম। জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য আর্থিক সহায়তা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল জাতিসংঘ সাধারণ পরিষদের 75তম অধিবেশনে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্যকর ব্যবস্থা শীর্ষক শীর্ষ পর্যায়ের ভার্চুয়াল রাউন্ড টেবিলে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্যারিস জলবায়ু চুক্তি বাস্তবায়ন সহ বিশ্ব সম্প্রদায়কে 5 দফা পরামর্শ দেন তিনি। এ সময় জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও পানি ব্যবস্থাপনায় বাংলাদেশের নেয়া ডেল্টা প্ল্যান 2100 প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। Political leadership must encourage robust international collaboration. The global temperature increase must be limited up to 1.5 degrees Celsius, and all Paris provisions must be implemented. Promised funds have to be made available to the vulnerable countries. Polluting countries must increase their NDCs through necessary mitigation measures. Recognize that rehabilitation of the climate refugees is a
global responsibility. ইতালির ভ্যাকসিন মানবদেহে আনুষ্ঠানিকভাবে পরীক্ষা শুরু হয়েছে। এখন পর্যন্ত কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এর মধ্যেই রাজধানী রোমে আক্রান্তের সংখ্যা অস্বাভাবিক হওয়ায় মিনি লকডাউনের চিন্তাভাবনা করছে দেশটির সরকার। রোম থেকে জুমানা মাহমুদের রিপোর্ট। মার্চ এপ্রিলে ইতালি জুড়ে করোনা ভাইরাস ভয়াবহ রূপ নিলে মৃত্যুর মিছিলে লাশ দাফনের জায়গা ছিল না তখনও রাজধানী রোমে আক্রান্তের সংখ্যা ছিল সীমিত। তবে দ্বিতীয় তরঙ্গে করোনার হানায় রাজধানী রোমে প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে। করোনা সংক্রমণের কারণে অনেক স্কুলের ক্লাস স্থগিত করা হয়েছে। কোয়ারেন্টিনে রাখা হয়েছে ওইসব ক্লাসের ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের। এই পরিস্থিতিতে চলতেছে, এটি যদি সরকার আবার কোনো কঠিনতম আরও যদি সিদ্ধান্ত নেয় তাহলে আমরা প্রবাসীরা এখানে যারা আছি আমরা খুব অসুবিধার মধ্যে পড়ে যাব। এদিকে বৃহস্পতিবার ইতালির তৈরি করা করোনা ভাইরাসের ভ্যাকসিন আনুষ্ঠানিকভাবে মানবদেহে পরীক্ষা শুরু হয়েছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী স্পেরান্সা জানিয়েছেন, এই ভ্যাকসিন প্রথমেই ডাক্তার এবং অপেক্ষাকৃত দুর্বলদের দেয়া হবে। ইউরোপের অন্যান্য দেশ থেকে আসা পর্যটকদের বাধ্যতামূলক করোনা পরীক্ষা সহ নতুন নির্দেশনা জারি করেছে দেশটির স্বাস্থ্য বিভাগ। এছাড়া মাস্ক ব্যবহারেও গুরুত্ব দেবার নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন করে ভ্যাকসিন আসার সংবাদে ইতালি প্রবাসী বাংলাদেশিরা সন্তোষ প্রকাশ করলেও এলাকা ভিত্তিক লকডাউনের বিষয়ে আবারও আশঙ্কা প্রকাশ করেছেন। আমরা যারা বিদেশিরা যেসব এলাকায় থাকি সে এলাকায় লকডাউন পড়লে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হতে পারি। গত 24 ঘন্টায় দেশে আক্রান্ত হয়েছে 1786 জন এবং রাজধানী রোমে আক্রান্তের সংখ্যা 148 জন। ইতালির রোম থেকে জুমানা মাহমুদ, সময় সংবাদ। টাঙ্গাইলের যমুনা নদীতে পানি কমতে শুরু করায় আবারও তীব্র ভাঙনের কবলে পড়েছে টাঙ্গাইলের সদর উপজেলার চরপৌলি, কাকুয়া, বেলটিয়া বাড়িসহ বেশ কয়েকটি গ্রাম। গত এক সপ্তাহে প্রায় শতাধিক ঘরবাড়ি, মসজিদ, মাদ্রাসা সহ বিভিন্ন স্থাপনা নদী গর্ভে বিলীন হয়ে গেলেও এখনও ভাঙন প্রতিরোধে কোনো ব্যবস্থা নেয়নি পানি উন্নয়ন বোর্ড। এলাকা পরিদর্শনে এসে আবারও বাঁধ নির্মাণের আশ্বাস পানি সম্পদ প্রতিমন্ত্রীর। টাঙ্গাইল থেকে কাদির তালুকদারের তথ্য ও ছবি নিয়ে বিস্তারিত প্রতিবেদনে। যমুনার তীব্র ভাঙনে চোখের সামনে এভাবেই গাছপালা ও বসতবাড়ি সহ বিভিন্ন স্থাপনা বিলীন হয়ে যাচ্ছে নদীগর্ভে। সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষয়ক্ষতির রেশ কাটতে না কাটতেই আবারও যমুনার ভাঙন শুরু হয়েছে টাঙ্গাইল সদর উপজেলার চরপৌলি, কাকুয়া, বেলটিয়া বাড়ি সহ অন্তত 5টি গ্রাম। প্রতিদিনই নতুন নতুন ঘরবাড়ি, মসজিদ, মাদ্রাসা বিলীন হয়ে যাচ্ছে নদীগর্ভে। ভাঙনের তীব্রতা এতটাই বেশি যে অনেকে ঘরবাড়ি সরিয়ে নেওয়ারও সুযোগ পাচ্ছেন না। ঘরবাড়ি ও ফসলি জমি হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন এসব মানুষ। অনেকক্ষণ থামে আবার লাগে বাঙ্গুরি না সারা যায় না। আমরা ওই দান খরাত কোনো কিচ্ছু চাই না, আমরা এই নদী শাসন চাই। বর্তমানে ভাঙনের তীব্রতা অত্যাধিক বেশি, কারণ এ কয়েক দিন যা ভাঙছে আর এই 2 দিনে যা ভাঙছে তার ডবল হয়ে গেছে। সরকারিভাবে ত্রাণ সহায়তা দেয়া হলেও তা পর্যাপ্ত নয় বলে দাবি স্থানীয় জনপ্রতিনিধির। সেই সঙ্গে ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণেরও দাবি জানান তিনি। স্থায়ীভাবে যদি একটা বন্দোবস্ত করেন, যদি ভাঙনটা যদি আমরা বন্ধ করতে পারি, তাহলে অত্র এলাকার মানুষ সারা জনমের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞ থাকে। বৃহস্পতিবার সন্ধ্যায় ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী। এ সময় স্থায়ী বাঁধ নির্মাণের আশ্বাস দেন তিনি। এটা অনেক ব্যয়বহুল, এটা বললে আমরা রাতারাতি করতে পারি না। সঠিক একটা সিদ্ধান্ত নিয়ে যাতে করে আগামী মৌসুমে আগে আমরা কিছু একটা করতে পারি, জনগণকে দেখাতে পারি যে আমরা কাজ করছি, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব। এবছর বন্যায় টাঙ্গাইল সদর উপজেলায় প্রায় 5টি গ্রামের শতাধিক ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। হুমকির মুখে রয়েছে আরও শতাধিক ঘরবাড়ি সহ বিভিন্ন স্থাপনা। সময় সংবাদ, টাঙ্গাইল। উন্নত বিশ্বের স্বাস্থ্যসেবার মডেলে ফার্মাসিস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও এখনও দেশের সরকারি হাসপাতালে গ্র্যাজুয়েট ফার্মাসিস্টের কোনো পদই নেই। হাসপাতালের ফার্মেসি ও অন্তর্বিভাগে গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট না থাকায় অহরহ ভুল চিকিৎসার শিকারও হচ্ছেন রোগীরা। মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দেশের প্রতিটি হাসপাতালে গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট নিয়োগের আহ্বান বিশেষজ্ঞদের। বিশ্ব ফার্মাসিস্ট দিবসে দেখুন মুজাহিদ শুভর প্রতিবেদন। জাতীয় হৃদরোগ হাসপাতাল পরিচালিত 2টি ফার্মেসির কোনোটিতেই গ্র্যাজুয়েট কোনো ফার্মাসিস্ট নেই। ডিপ্লোমা বা বি গ্রেড ফার্মাসিস্ট 2-3 জন থাকলেও বৃহৎ এই হাসপাতালের ফার্মেসি চলছে নন ফার্মাসিস্টদের নিয়ে। গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট পাওয়া যায় তাহলে অবশ্যই ম্যানেজমেন্ট অনেক ভালো হবে।
হাতে গোনা কয়েকটি বেসরকারি হাসপাতালের ফার্মেসিতে রয়েছে গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট। উন্নত বিশ্বে হাসপাতালের নিজস্ব ফার্মেসি ছাড়াও প্রতি 25 শয্যার বিপরীতে একজন গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট থাকলেও দেশের সরকারি হাসপাতালে গ্র্যাজুয়েটদের কোনো পদই নেই। অথচ হাসপাতালে ভর্তি থাকা রোগীর প্রেসক্রিপশন যাচাই করে রোগীকে বুঝিয়ে দেয়া, ওষুধের ব্যবহারবিধি ও সংরক্ষণ নিয়ে সঠিক পরামর্শ দিতে পারেন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি নেয়া একজন ফার্মাসিস্ট। একজন ট্রেন ভালো যোগ্য ফার্মাসিস্ট অবশ্যই দরকার, রুগীর স্বার্থেই দরকার। কারণ রুগীও কিন্তু অনেক সময় বুঝবে না, উল্টাপাল্টা ওষুধ নিজের ইচ্ছা মতো খাবে, তাতে দেখবেন ক্ষতিও তো তার হতে পারে। হাসপাতালে সেবাদানের সুযোগ না থাকায় ফার্মাসিস্টদের 90% কাজ করছেন ওষুধ কোম্পানিতে। বিশেষজ্ঞরা বলছেন সরাসরি রোগীর সেবায় ভূমিকা রাখতে না পারায় অনেক ক্ষেত্রেই সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। 2016 ড্রাগ পলিসিতে পরিষ্কারভাবে বলা আছে যে হসপিটালে ফার্মাসিস্ট রাখতে হবে, হসপিটাল ফার্মেসি চালু করতে হবে। স্বাস্থ্যসেবার মান উন্নত করতে হলে, স্বাস্থ্যক্ষেত্রে যে ধরনের স্বাস্থ্য ঝুঁকি হচ্ছে এগুলো কমাতে হলে হসপিটালে ফার্মাসিস্ট দিতে হবে। টোটাল ট্রিটমেন্ট সিস্টেমে একজন রেজিস্টার্ড ফার্মাসিস্ট অংশগ্রহণ করবে, তবে আমি নিশ্চিত করেই বলতে পারি যে কোয়ালিটি অফ ট্রিটমেন্ট অবশ্যই ইমপ্রুভ করবে। এতে করে রাষ্ট্রের দুই ধরনের লাভ হবে, একটা হচ্ছে যাদের জবে প্রবলেম হচ্ছে সেই জবটা তারা পাচ্ছে, অন্যদিকে পেশেন্ট একটা বেটার সার্ভিস পাচ্ছে। 2018 সালে স্বাস্থ্য অধিদপ্তর হসপিটাল ফার্মাসিস্ট নিয়োগে সরকারি গেজেট প্রকাশ করলেও আজও তা বাস্তবায়ন হয়নি। সমস্যা সমাধানে স্বপ্রণোদিত হয়ে কাজ করার দাবি বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের। নিয়োগ বিধি, ফার্মাসিস্টদের দায়িত্ব, তারপর পরিদপ্তর, জনপ্রশাসন মন্ত্রণালয়ের চেকলিস্ট অনুযায়ী সেটা করে দেওয়া। যেভাবে কাজ চলতেছে আমরা আশা করছি যে আগামী 1 বছরের মধ্যে হবে। হাসপাতালের অন্তর্বিভাগেও কোনো পদ না থাকায় গ্র্যাজুয়েট ফার্মাসিস্টদের যাবতীয় দায়িত্ব পালন করতে হচ্ছে চিকিৎসক বা নার্সদের। এতে রোগীরা শারীরিক বা অর্থনৈতিকভাবে কতটা ক্ষতির শিকার হচ্ছেন সেটিরও সঠিক কোনো পরিসংখ্যান নেই কারো কাছেই। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। বিশ্বের 11টি দেশে খোলা ঋণপত্রের পেঁয়াজ না আসা পর্যন্ত স্থির হচ্ছে না বাজার। ভারত রফতানি বন্ধ করায় চট্টগ্রামের খাতুনগঞ্জে পেঁয়াজের মজুদ অনেকটাই শেষের পথে, তাই আবার বাড়তে শুরু করেছে পেঁয়াজের ঝাঁজ। এ অবস্থায় ব্যবসায়ীরা বলছেন বাজার স্থিতিশীল রাখতে হলে চট্টগ্রাম বন্দর দিয়ে দ্রুত আনতে হবে পেঁয়াজ। নূরজামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। প্রতিদিন চট্টগ্রামের খাতুনগঞ্জে স্থলবন্দরগুলো থেকে আসে 250 থেকে 300 মেট্রিক টন পেঁয়াজ, কিন্তু 14 সেপ্টেম্বর ভারত হঠাৎ পেঁয়াজ রপ্তানি বন্ধ করায় থমকে গেছে সরবরাহ। গুদামে থাকা পেঁয়াজও প্রায় এখন শেষ, তাই 2-1 দিনের ব্যবধানে আবারও 3 থেকে 6 টাকা বেড়ে কেজি বিক্রি হচ্ছে 65 থেকে 68 টাকার মধ্যে। যে পরিমাণ পেঁয়াজ খাতুনগঞ্জে আছে তাতে 2 থেকে 3 দিন যেতে পারে। এখন বর্তমানে যে পেঁয়াজগুলো আছে এগুলো বেচা কিনা যদি হয়ে যায়, বাইরে থেকে পেঁয়াজ না আসে তাহলে পেঁয়াজের বাজারটা আরো বেড়ে যাবে। ব্যবসায়ী নেতারা বলছেন মজুদ পেঁয়াজে আর কয়েকদিন বাজার সামাল দেওয়া যাবে, তবে বিভিন্ন দেশের পেঁয়াজ না আসা পর্যন্ত স্বাভাবিক হবে না বাজার। আগামী সপ্তাহে যদি পেঁয়াজগুলো যদি না আসে এবং ফুডের না আসে এবং না বুঝে আমাদের আড়তে, তাহলে অটোমেটিকলি আপনি দেখবেন তখন ক্রেতা বুকটা বেড়ে যাবে, ক্রেতা বেড়ে যাবে, আলটিমেটলি পেঁয়াজের দামটা বেড়ে যাবে। এদিকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে দ্রুত পেঁয়াজ আনতে আমদানিকারকদের সহায়তার দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। ব্যবসায়ীরা এখন একটা অনিশ্চয়তার মধ্যে চলে গেছে, যেমন যদি মালগুলি আসে ওই সময় যদি ভারত যদি আবার আমাদেরকে মাল দিতে শুরু করে, তারা যারা আমদানি করছে আমদানিকারক তারা হয়তো ক্ষতির মুখে পড়তে পারে। তো এদিক দিয়ে একটু সরকারের বিবেচনা করা উচিত। ভারতের নির্ভরশীলতার কারণে আজকে আমাদের যে সমস্যা হয়েছে এটা সংকট কাটাতে আমার মনে হয় যতক্ষণ পর্যন্ত বিকল্প পথে আমরা পেঁয়াজ আমদানি করতে না পারবো ততক্ষণ পর্যন্ত এটা একটা সমস্যা থেকেই যাবে। চট্টগ্রাম বন্দরের উদ্ভিদ সংঘনিরোধ কেন্দ্রের তথ্য মতে এ পর্যন্ত 65টি প্রতিষ্ঠান 11টি দেশ থেকে 1,35,000 মেট্রিক টন পেঁয়াজ আনার অনুমতিপত্র নিয়েছে। বেশ কিছু আমদানিকারক ও শিল্প প্রতিষ্ঠানের পেঁয়াজ আসার পথে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সুদ 20% নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল এক প্রজ্ঞাপনে দেশের ব্যাংকগুলোকে এ নির্দেশনা দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয় এর আগে ব্যাংকগুলোকে অন্য ঋণের তুলনায় ক্রেডিট কার্ডের সুদ সর্বোচ্চ 5% বেশি রাখার নির্দেশ দেওয়া হয়েছিল, যা কেবল অপরিশোধিত বকেয়ার ওপর প্রযোজ্য। এছাড়া নির্দেশনা ছিল গ্রাহকরা ক্রেডিট কার্ডে 50% পর্যন্ত নগদ টাকা উত্তোলন করতে পারবেন, কিন্তু সম্প্রতি কোনো ব্যাংক এসব নির্দেশনা না মেনে ঋণ ঝুঁকি বৃদ্ধি করছে। সেই সাথে বেশি সুদ আদায় করা সহ ক্রেডিট কার্ডের অপরিশোধিত বকেয়া বিলের ওপর লেনদেনের তারিখ থেকেই সুদ আদায় করছে। এসব পর্যবেক্ষণ থেকে কেন্দ্রীয় ব্যাংক ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সুদ 20% বেঁধে দিয়েছে বলে জানানো হয়েছে।
আর সুদ আরোপ করা যাবে ঋণ পরিশোধের তারিখ শেষ হওয়ার পর। মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে দুটি ফেরি একসাথে নোঙর করার সময় ১ নম্বর ঘাটের পন্টুনের র্যাম ভেঙে গেছে, বন্ধ রয়েছে ঘাটটি। এই মুহূর্তে পাটুরিয়া ঘাট এলাকায় আছেন সহকর্মী ইউসুফ আলী, সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। ইউসুফ, মানিকগঞ্জের পাটুরিয়া দৌলতদিয়া এখন আসলে শুক্রবার হওয়াতে দীর্ঘতে আসলে সারি রয়েছে যানবাহনের। সেই ক্ষেত্রে পাটুরিয়া দৌলতদিয়া নদীর পাটুরিয়া ঘাটের সবচাইতে বড় যে সমস্যার সৃষ্টি হয়েছে সেটি হচ্ছে এখন কিন্তু পাটুরিয়া যে 4টি ফেরিঘাট রয়েছে তার একটি ফেরিঘাট সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। অর্থাৎ গত সন্ধ্যা কিন্তু 2টি ফেরি আসলে নোঙর করতে গিয়ে আসলে সজোরে যখন চাপ দিয়ে কিন্তু 1 নং পল্টনের পুরো র্যামকে কিন্তু ভেঙে ফেলেছে, যার জন্য কিন্তু 1 নং যে ফেরিঘাটটি রয়েছে সেই ফেরিঘাটটি এখন সম্পূর্ণ বন্ধ রয়েছে এই পাটুরিয়া ঘাট এলাকায়। এতে কিন্তু আসলে দীর্ঘ হচ্ছে যানবাহনের সারি। এই মুহূর্তে পাটুরিয়া দৌলতদিয়া নদীতে কমপক্ষে আসলে সহস্রাধিক যানবাহন অপেক্ষা করছে এবং শতাধিক ছোট যানবাহনই রয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু পাটুরিয়া দৌলতদিয়া নদীতে যে নিত্য দিনের ঘটনা তাও কিন্তু আজকে রয়েছে, সেটা হচ্ছে পাটুরিয়া দৌলতদিয়া নদীর মোট 17টি ফেরির মধ্যে মোট 14টি ফেরি চলাচল করছে। অর্থাৎ ঢাকা ফেরি, মাধবীলতা ফেরি নামের ফেরি এবং যে বনলতা নামের 3টে ফেরি কিন্তু এখন স্রোতের বিপরীতে আসলে বিকল হয়ে যাওয়াটা মধুমতিতে যে ভাসমান কারখানা রয়েছে সেখানে মেরামতি রয়েছে, যার জন্য কিন্তু মরার উপরে ঘা হয়ে দাঁড়িয়েছে যানবাহনের যে শ্রমিক, ব্যবসায়ী এবং যাত্রীদের। আসলে আমরা কয়েকদিন ধরেই দেখছি যে আসলে ছোট যানবাহন রয়েছে, পরিবহন যে রয়েছে, অ্যাম্বুলেন্স যে রয়েছে তাদেরকে অগ্রাধিকার দিয়ে কর্তৃপক্ষ আসলে পার করছে। কিন্তু আজ কিন্তু যে ঘাট সংকট এবং ফেরি সংকটের কারণে আসলে দীর্ঘ থেকে দীর্ঘ হচ্ছে ছোট যানবাহনের যে সারি এবং পরিবহনের যে সারি রয়েছে। আপনাকে যদি আমি পিছনটি একটু দেখাই সেই ক্ষেত্রে কিন্তু দেখবেন দীর্ঘ একটি সারি কিন্তু এই ঘাট এলাকাতে রয়েছে এই মুহূর্তে। সেই ক্ষেত্রে কিন্তু সেই সারি কিন্তু লম্বা 2 কিলোমিটার ছাড়িয়ে গেছে। অন্যদিকে কিন্তু মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে 7 কিলোমিটার দূরে কিন্তু 4 কিলোমিটার পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি রয়েছে পণ্যবাহী ট্রাকের। এই ছিল আমার কাছে সর্বশেষ অবস্থা পাটুরিয়া ঘাট থেকে। ফেরির আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে পাটুরিয়া ঘাটের একটি পন্টুন এবং সেখানে তৈরি হয়েছে দীর্ঘ যানজট। সে খবর জানাতে আমাদের সঙ্গে পাটুরিয়া ঘাট থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী ইউসুফ আলী। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আজও টিকিটের জন্য সৌদি প্রবাসীদের উপচে পড়া ভিড়, পর্যাপ্ত টিকিট না থাকার অভিযোগ, টোকেন নিয়ে নানা জটিলতা। বেপরোয়া সাইবার অপরাধীরা প্রতিদিন আইন শৃঙ্খলা বাহিনীর কাছে জমা শত শত অভিযোগ, নৈতিক শিক্ষায় পরামর্শ জোর দেওয়ার পরামর্শ। যমুনার পানি কমতে থাকায় তীব্র ভাঙনের কবলে টাঙ্গাইলে বেশ কয়েকটি গ্রাম, নদী গর্ভে বিলীন মসজিদ সহ শতাধিক স্থাপনা, বাঁধ নির্মাণের আশ্বাস। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।